আদ্র ভাইয়া আমার মুচকি হাসি দেখে ভুরু কুঁচকালেন। তিনি আমাকে বলতে যাবেন তখনই তার ফোনে কল আসে। তিনি ফোন রিসিভ করে পাশে চলে যায়। আদ্র ভাইয়া যাওয়ার পর আমি জলদি করে ফুচকা বিক্রি করা মামাটাকে বলি, মামা 1 প্লেট অনেক বেশি মরিচ দিয়ে বানাবেন, যাতে খেয়ে কান্না করে দেয়। আমার কথা শুনে লোকটি হতভম্ব হয়ে যায়। তিনি বলেন, কি কও মা, এত ঝাল খাইতে পারবা? আরে মামা, এটা আমার জন্য না, আমার সাথে যে লোকটা এসেছে তার জন্য। আসলে তার মুখে কোনো স্বাদ নেই, তাই ডাক্তার বলেছে তাকে বেশি করে ঝাল খাওয়াতে, তাহলে স্বাদ ফিরে আসবে। কিন্তু তিনি মানতেই চায় না। তাই আর কি, আমার কথাটা তিনি বিশ্বাস করে ফেললেন। তিনি বললেন, আচ্ছা মা, তুমি খাড়াও, আমি দিতাছি। আমি মনে মনে বেশ হাসলাম। আদ্র ভাইয়ার কি হবে তা ভাবতেই আমার বেশ হাসি পাচ্ছে। কিছুক্ষণ পর আদ্র ভাইয়া আসলেন। আমার প্লেটে 2টা প্লেট দেখে তিনি চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলেন, 2 প্লেট খেতে পারবি? আমি মিষ্টি হেসে উত্তর দিলাম, আমি কেন, আপনিও খাবেন, তাই তো 2 প্লেট অর্ডার দিলাম। তিনি আবারও নাক সিটকে বললেন, কখনো না, আমি এসব ফুটপাতের খাবার খাই না। প্লিজ আদ্র, আমার একটা রিকোয়েস্ট রাখবেন না? আমার কথা শুনে আমার হাত থেকে প্লেট নিয়ে বলে, খাচ্ছি, বাট আজকেই লাস্ট, অ্যান্ড তোর জন্য ওকে। তিনি চামচ দিয়ে একটা ফুচকা মুখে দেওয়ার পরই কেমন যেন কেঁপে উঠলেন। বুঝলাম ঝালটা বেশি দেওয়া হয়েছে, কিন্তু অদ্ভুতভাবে তিনি একবারও থামলেন না। গপ গপ করে একটা ফুচকা খেতে লাগলেন। আমি আর ফুচকা বিক্রেতা মামা অবাক হয়ে তাকিয়ে আছি। আদ্র ভাইয়া চোখ মুখ সহ নাকের ডগা পুরো রক্ত লাল হয়ে আছে, তাও তিনি থামছেন না। ওনার মুখ এতটাই লাল বর্ণ ধারণ করেছে যে সুই দিয়ে খোঁচা দিলে রক্ত পড়া শুরু করবে নিশ্চিত। আমার এবার বেশ ভয় হলো। আমি তার কাছে গিয়ে বললাম, প্লিজ থামুন, আপনার চোখ মুখ লাল হয়ে গেছে। বাট তিনি কোনো রেসপন্স করলেন না। পুরো প্লেট শেষ করে আমার হাতে 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে বললেন, তোর খাওয়া শেষ হলে পে করে আসিস, আমি গাড়িতে বসছি। বলেই চলে গেলেন। আমি চটজলদি করে পে করে দিলাম। আপাতত আমার খাওয়ার রুচি নেই। জানি না আদ্র ভাইয়ার কি অবস্থা। গাড়িতে গিয়ে নিজের সিটে বসলাম। আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম তিনি নিজের সিটে হেলান দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর একটু পরপর পানি খাচ্ছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ঝাল এতটা বেশি দেওয়া হয়েছে যে আদ্র ভাইয়ার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। আদ্র ভাইয়ের অবস্থা দেখে চোখে পানি চলে আসলো আমার। মনে মনে অনেক অনুশোচনা হচ্ছে, কেন যে এমন করলাম। আমি আর সহ্য করতে পারছিলাম না তার এমন অবস্থা, তাই চোখ বন্ধ করে নিজেকে শক্ত করে নিলাম। তারপর নিজের সিট বেল্ট খুলে তার ঠোঁট দুটো আঁকড়ে ধরে যতটুকু সম্ভব তার ঝাল কমানোর চেষ্টা করলাম। আমার এমন কাজে আদ্র ভাইয়া চোখ বড় বড় করে তাকিয়ে আছেন আমার দিকে। হয়তো কখনো আশা করেনি আমি এমন কিছু করব। কিছুক্ষণ পর তার থেকে সরে এসে মাথা নিচু করে তাকে জিজ্ঞেস করলাম, ঝাল কমেছে? তিনি বাঁকা হেসে জবাব দিলেন, অনেকটা। আমি মুগ্ধ দৃষ্টিতে তার বাঁকা হাসির দিকে তাকিয়ে আছি। আমার খেয়ালও নেই একটু আগে কি করেছি আমি। তিনি আমাকে বললেন, এমন ঠোঁটের স্পর্শ পেলে প্রতিদিন ঝাল খেতে রাজি আছি। আমি ঠিকভাবে বসে বললাম, এটাই লাস্ট ছিল, আর আশা করবেন না আমি এটা বাধ্য হয়ে করেছি, সেটা তো বিয়ের পর দেখা যাবে। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর ইট। আমার ঠোঁটের দিকে ইশারা করে বললেন তিনি। কেন যেন হঠাৎই প্রচুর লজ্জা করছে আমার, আর সাথে রাগও। ধুর, কেন যেন ব্যাটাকে ঝাল খাওয়াতে গেলাম, শেষে ফাঁসলাম তো আমি। একে কখনো ঠিক করতে পারবো কি না জানি না। মনে মনে কথাগুলো আওড়িয়ে নিজের চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলাম। আদ্র মুচকি হাসছে আর ড্রাইভ করছে, মাঝে মাঝে মায়রার দিকেও তাকাচ্ছে। আদ্র জানতো যে মায়রা ওর প্লেটে ঝাল মিশিয়েছে, তা সত্ত্বেও পুরো প্লেট শেষ করেছে। কেন করেছে তা জানা নেই ওর। আদ্র মনে মনে বেশ খুশি বলা চলে। মাইসা একটা হোটেল রুমে বসে আছে। মনের ভেতর চিন্তা থাকলেও মুখে হাসি ফুটিয়ে রেখেছে। মাইসার মন বলছে কোনো খারাপ কিছু হতে চলেছে, কিন্তু মাইসা ঠিক করেছে না, ওর সাথে কোনো খারাপ কিছু হবে না। মেঘ ওকে মেনে নিবেই। মেঘ হচ্ছে মাইসার বয়ফ্রেন্ড আর মাইসার অনাগত বাচ্চার বাবা। মেঘ আজ একটু আগেই মাইসাকে ফোন করে এই হোটেল রুমটাতে আসতে বলেছে। কারণ হিসেবে বলেছে বাচ্চার ব্যাপারটা দেখবে। মাইসা মেঘের কথাটা শুনে বেশ খুশি হয়েছে, কিন্তু ও আর কি জানে মেঘ ওর জন্য যে মৃত্যু জাল পেতে রেখেছে।
আমি বাসায় এসে এক দৌড়ে নিজের রুমে চলে গেলাম, কারণ আপাতত আদ্র ভাইয়ার মুখ দেখার সাহস আমার নেই। তাহলে নিশ্চিত লজ্জায় আজ আমার মৃত্যু হবে। অ্যান্ড তার পরের দিন নিউজ পেপারে হেডলাইন হবে, বিখ্যাত শিল্পপতি রাসেল খানের মেয়ে লজ্জায় মারা গেছে। তখন ব্যাপারটা বেশ খারাপ দেখাবে। তাই আদ্র ভাইয়ার থেকে নিজেকে আড়াল করলাম। রুমে এসে দরজা লাগিয়ে জোরে কয়েকটা শ্বাস নিলাম। ওই মুহূর্তের কথা মনে পড়তেই কেন যেন গালগুলো লাল টকটকে হয়ে যাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালে একটা থাপ্পড় দিলাম। এত বোকা কেন তুই মায়রা? কেন? শুধুমাত্র তোর জন্য আজ এই পরিস্থিতি হলো। ইস, কে জানে কালকে সকালবেলা আদ্র ভাইয়ার সামনে কিভাবে মুখ দেখাবো। হিংস্র সেই লোকটি টেবিলের ওপর পা তুলে বসে আছে, হাতে রিভলভার নিয়ে সে এক গভীর চিন্তায় মগ্ন। তখনই লোকটির কেয়ারটেকার সাহেল এসে বলল, স্যার। লোকটি রিভলভার থেকে নিজের নজর সরিয়ে সাহেলকে স্ক্যান করে ওকে জিজ্ঞেস করে, এনি নিউজ? জি স্যার। বল। স্যার, ম্যামকে যে গুলি করতে চেয়েছিল সেই লোকটা আজ রাতের ফ্লাইটে সুইডেন যাচ্ছে। তো তোরা বসে বসে কি করছিস? যা, প্রস্তুতি নেওয়া শুরু কর। আজ রাতেই ওনাকে ধরতে হবে। ওকে স্যার। সাহেল চলে যাওয়ার পর বাঁকা হাসি লোকটি। লক্ষ্যের অনেক কাছে চলে এসেছি, জাস্ট আরেকটু অপেক্ষা, দেন আমার মিশন সফল হবে। মাইসা বসেছিল ঠিক তখনই মেঘের আগমন। মুখে রহস্যময়ী বাঁকা হাসি। মেঘ দেখতে বেশ হ্যান্ডসাম, যে কোনো মেয়ে ওর ওপর ঘায়েল। হয়তো এই সৌন্দর্য দেখে মাইসা ওর প্রেমে পড়েছে। মেঘকে দেখে মাইসা দৌড়ে ওকে জড়িয়ে ধরে বলে, মেঘ, আমি জানতাম তুমি কখনো আমাকে ফিরিয়ে দেবে না, তাই তো আমাকে ডেকেছো, তাই না? মেঘ মাইসাকে বেশ জোরে একটা ধাক্কা দেয়, যার কারণে পড়তে পড়তে বেঁচে যায় মাইসা। মাইসা অবাক হয়ে মেঘের দিকে তাকায়। মেঘ বলে, কে বলেছে আমি তোর মতো একটা চিপ মেয়েকে একসেপ্ট করব? আমি তোকে এখানে ডেকে এনেছি তোর বাচ্চা নষ্ট করতে, যাতে ভবিষ্যতে আমার আর মিহির লাইফে কাটা হয়ে দাঁড়াতে না পারিস তুই। মাইসা স্তব্ধ। দুপুর 2:30। ছাদে দাঁড়িয়ে আছি প্রায় 1 ঘন্টা হলো। কিছুই ভালো লাগছে না। বারবার ওই মুহূর্তের কথা মনে পড়তেই অনুশোচনা কাজ করছে। কিন্তু এখন আর অনুশোচনা করে কোনো লাভ নেই, শুধু শুধু নিজের সময় নষ্ট করা। ছাদ থেকে নেমে 2 ফ্লোরে এসে দেখি বাসা পুরোপুরি ডেকোরেট করা হয়ে গেছে। সন্ধ্যার পরই আপুর এঙ্গেজমেন্ট হবে, তাই সবাই বেশ ব্যস্ত, একমাত্র আমি ছাড়া। রেলিং ধরে নিচে তাকিয়ে দেখলাম আদ্র ভাইয়া কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলছে, আর ডেকোরেট করতে আসা লোকগুলোকে কাজ দেখাচ্ছে। কাজে ভুল হলে ধমক না দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এত শীতের মধ্যেও আদ্র ভাইয়ার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। বড় বড় ঘন চুলগুলো কপালে এসে জমা হয়েছে। আদ্র ভাইয়া দেখতে বেশ ফর্সা। শুধু তিনিই না, আমাদের ফ্যামিলির সবাই বেশ ফর্সা, কিন্তু তিনি একটু বেশি ফর্সা। আদ্র ভাইয়ার ডান গালে একটা তিল আছে, যেটা আমার উইকনেস। মাঝে মাঝে মনে হয় টুপ করে তার তিলে একটা চুমু দিই। এইসব ভাবতে ভাবতেই দেখলাম তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছেন। আমার তার চোখাচোখি হওয়া মাত্রই একটা চোখ টিপ দিলেন তিনি। আমি এক দৌড়ে নিজের রুমে চলে গেলাম। মনে মনে বললাম, এই লোকটা এত খারাপ কেন? সবসময় আমাকে লজ্জায় ফেলে দেয়। আদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছিল। তখনই পেছন থেকে সাদা পেছে ওর পিঠে চাপড় দিয়ে বলে, বাহ, আজকাল দেখি একা একা হাসা হচ্ছে। তা কই, আমি যখন বলি একটু হাসতে তখন তো হাসিস না, ব্যাপার কি? আদ্র নিজের মাথায় চুলকিয়ে বলে, নাথিং। সাদাব দুষ্টু হেসে বলে, প্রেমে পড়েছিস নাকি? সাদাপের কথা শুনে আদ্র একটা কাশি দেয়, তারপর বলে, কি আবল তাবল বলছিস ভাই? প্রেমে পড়বো তাও আমি? ইম্পসিবল। তুই যে প্রেমে পড়েছিস তা আমি জানি, এবং কার প্রেমে পড়েছিস তাও জানি। আদ্র অবাক হয়ে বলে, কার? আমার পিচ্চি বোন মায়রার। আদ্র চমকিত। মেঘের কথা শুনে মাইসার চোখে পানি এসে গেছে। ও বলে, তার মানে তুমি আমাকে ভালোবাসো না? মেঘ তার ছেলের হাসি দিয়ে বলে, তোকে ভালোবাসবো আমার মাথা খারাপ নাকি? তাহলে এতদিন এইসব কি ছিল? টাইম পাস। মেঘের কথা শুনে মাইসা রেগে ওর গালে একটা থাপ্পড় দেয়। মাইসা মেঘকে বলে, ছি, আমার ঘৃণা হচ্ছে। আমি তোমার মতো একটা লোককে ভালোবেসেছি, এতটা নীচ তুমি? আমার বাচ্চাকে মেরে ফেলতে চাও? মেঘ বাঁকা হাসি দিয়ে বলে,
তোর বাচ্চাকে না মারলে আমার পথের কাঁটা কিভাবে দূর করব জান। মেঘ মাইসার দিকে এগিয়ে যাবে। তখনই মাইসা মেঘকে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে হোটেল রুম থেকে বেরিয়ে যায়। মাইসা বেরিয়ে যাবার পর মেঘ ওর যাওয়ার দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। মেঘ বলে, ভালোবাসি প্রিয়সী, অনেক ভালোবাসি তোকে, আমি অতিরিক্ত চাই তোকে, কিন্তু তুই আমার ভাগ্যে নেই প্রিয়সী। আমি যে তোর জীবনে ক্ষণিকের, চাইলেও তোকে নিজের কাছে রাখতে পারবো না। তুই আয়ানের কাছে ভালো থাকবি প্রিয়সী। কানতে কানতেই মেঘের মুখ থেকে গল গল করে রক্ত পড়তে থাকে, কিন্তু তাও ও মাইসার নাম নিয়ে কান্না করে যাচ্ছে। কিছুক্ষণ পর হোটেল ম্যানেজার এসে মেঘকে হসপিটালে ভর্তি করায়। মাইসা কাঁদতে কাঁদতে রোডে এসে পড়েছে। তখনই হঠাৎ করে মাইসা মাথা ঘুরে একটা গাড়ির সামনে পড়ে যায়। দুর্ভাগ্যবশত গাড়িটা আয়ানের ছিল। ও মাত্রই হসপিটাল থেকে একটা সার্জারি শেষ করে বাড়ি যাচ্ছিল। আয়ান পেশায় একজন হার্ট সার্জনিস্ট। আয়ান গাড়ি থেকে নেমে মেয়েটাকে দেখে এক সেকেন্ডেই চিনে যায়। আয়ান মাইসাকে এভাবে দেখে ওর বুকে মোচড় দিয়ে ওঠে। আয়ান জলদি করে মাইসার কাছে গিয়ে ওকে কোলে করে গাড়িতে বসিয়ে জ্ঞান আনার চেষ্টা করে, কিন্তু মাইসা কোনো রেসপন্স করে না, কারণ মাইসার শরীর বেশ দুর্বল ছিল। আয়ান মাইসাকে হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রুমে বসে বসে ড্রেস চুজ করছিলাম, কিন্তু একটা ড্রেসও পছন্দ হচ্ছিল না। আর ওদিকে একটু পরই ফাংশন শুরু হবে। ধ্যাত, একটা ড্রেসও মন মতো পাচ্ছি না, কি যে করি। তখনই দরজা খোলার আওয়াজ পেলাম। পিছে ঘুরে দেখি আদ্র ভাইয়া দাঁড়িয়ে, হাতে কিছু ব্যাগ আছে তার। আমি আদ্র ভাইয়াকে দেখে বেশ অবাক হলাম, কারণ তিনি কখনোই আমার রুমে কখনোই আসেন না, ভুল করেও না। আজই হয়তো প্রথম আসলো। আরেকবার যখন এসেছিল বিয়ের জন্য রেডি হচ্ছিলাম, ওইটা আপুর রুম ছিল। আমি আদ্র ভাইয়াকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে, কোনো কিছু লাগবে? তিনি বললেন, হুম, তাহলে কিছু দিতে এসেছি। আমি চোখ ছোট ছোট করে বললাম, কি? আদ্র ভাইয়া আমার সামনে এসে আমার সামনে আসা ছোট ছোট চুলগুলোকে কানের পিঠে গুজে দিলেন। আমি আবেশে আর লজ্জায় চোখ বন্ধ করে নিলাম। তিনি আমার হাতে তার আনা ব্যাগগুলো ধরিয়ে দিয়ে বললেন, এখানে কিছু ড্রেস আছে, আজকের ফাংশনে এটাই পরবে। আমি ছোট করে জবাব দিলাম, আচ্ছা। তিনি আমার গাল দুটো ধরে কপালে একটা চুমু দিয়ে গট গট করে বেরিয়ে গেলেন। আমি এখনও চোখ বন্ধ করে আছি। তিনি যাওয়ার পরই চোখ খুলে একটা প্রশান্তির শ্বাস নিলাম। আদ্র ভাইয়ার সামনে থাকলে কেন যেন আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করে, জানা নেই কেন। আমি তার দেওয়া ব্যাগগুলো খুলে দেখতে লাগলাম। ব্যাগের ভেতরে ড্রেসগুলো দেখে আমার চক্ষু চড়ক গাছে। আদ্র ভাইয়ার চয়েস এতটা ভালো জানা ছিল না আমার। ব্যাগের ভিতরে একটা ডার্ক নীল কালারের গাউন ছিল। পুরো গাউনে নীল আর সাদা কালারের স্টোন বসানো, বেশ সুন্দর দেখতে গাউনটা। আদ্রিতা রুমে বসে বসে অস্থিরভাবে পায়চারি করছে। বেশ অস্থির এবং নার্ভাস ফিল হচ্ছে ওর। কারণটা যে একমাত্র রওশন তা ও জানে। এতদিন পর রওশন ওর সামনাসামনি হবে ভাবতে লজ্জায় কুঁকড়ে যাচ্ছে ও। আদ্রিতা আর রওশনের বিয়ে পারিবারিকভাবেই ঠিক হলেও রওশন ওকে পাগলের মতো ভালোবাসে। রওশনের আদ্রিতার সাথে করা আচরণগুলো দেখলে মনে হবে ওরা আগে থেকে পরিচিত। আদ্রিতা যে রওশনকে পছন্দ করে না এমনটা না, আদ্রিতাও রওশনকে ভালোবেসে ফেলেছে ওর পাগলামোগুলো দেখে। এতদিন রওশনের সাথে যোগাযোগ হয়নি, এর কারণটাও আদ্রিতাই চেয়েছিল যে বিয়ের আগে এবং যতদিন পর্যন্ত চাকরি না হবে ততদিন পর্যন্ত কথা বলা যাবে না। রওশনও সাদরে গ্রহণ করেছিল আদ্রিতার সিদ্ধান্ত। আজ প্রায় 4 বছর আবার পুনরায় দেখা হতে যাচ্ছে ওদের সন্ধ্যায়। আমি রেডি হয়ে নিচে নামতেই আদ্র ভাইয়াকে দেখে কিছুটা টাস্কি খেলাম, কারণ আদ্র ভাইয়ার ড্রেস আর আমার ড্রেসের কালার একদম ম্যাচ, আর স্পেশালি আদ্র ভাইয়াকে বেশ হ্যান্ডসাম লাগছে। মায়রাকে দেখে আদ্র হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। তখনই পেছন থেকে ওর ফ্রেন্ড রাহুল ওকে ধাক্কা দিয়ে বলে, এভাবে দেখিস না, ভাবির নজর লেগে যাবে। বলেই বাকি সহ ওরা হেসে দেয়। আদ্র রাহুলের দিকে চোখ গরম করে তাকায়। এদিকে মায়রার দিকে একজন লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে, কিন্তু মায়রা সেই লোকটিকে লক্ষ্য করেনি। লোকটি শয়তানি হাসি দিয়ে বলে, আজ রাতে একে আমার চাই। মায়রাকে উদ্দেশ্য করে বলে,
আমি আদ্র ভাইয়ার থেকে চোখ সরিয়ে স্টেজে আদ্রিতা আপুর দিকে গেলাম। রওশন ভাইয়ারা এখনও আসেনি। আপু সেই কখন থেকে একা বসে আছে। আমি আপুর কাছে গিয়ে বললাম, আপু। আপু আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়, তারপর বলে, আজকে তোকে অনেক সুন্দর লাগছে মায়েরা, ড্রেসটা বেশ সুন্দর। আদ্র দিয়েছে বুঝি? দেখেছিস আমার ভাইয়ার চয়েস কতটা বেটার। উফ আপু, এসব কথা রাখো তো। কেন, বরের কথা বলাতে লজ্জা লেগেছে বুঝি? আমি কিছু না বলে মাথা নিচু করে নিই। মায়েরা আর আদ্রিতা কথা বলছিল, তখনই ওই লোকটা আসে যে কিনা মায়েরার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল। তিনি এসে মায়েরার গা ঘেঁষে দাঁড়ান। মায়েরার বেশ অস্বস্তি হচ্ছে লোকটার কারণে। লোকটি আদ্রিতার উদ্দেশ্যে বলে, কেমন আছো আদ্রিতা? জি আলহামদুলিল্লাহ। আমাকে চিনতে পেরেছ? আপনি রওশনের ফ্রেন্ড রাহুল না? লোকটি আপুর সাথে কথা বলার পর আমার দিকে বাজে দৃষ্টিতে তাকায়, কিন্তু আমি কিছু বলতেও পারছি না। রওশন ভাইয়ের বন্ধু বলে লোকটি আদ্রিতা আপুকে জিজ্ঞেস করে, তাই সুন্দরীটা কে? আদ্রিতা আপু হেসে উত্তর দেয়, আমার চাচাতো বোন। ওনারা দুইজন কথা বলছিল, তখনই আদ্র ভাইয়ের আগমন ঘটে। আমি মনে মনে প্রশান্তির শ্বাস ফেলি। আদ্র ভাইয়াকে দেখা মাত্রই রাহুল নামে লোকটা বলে, তুমি আদ্র না? আদ্র ভাইয়া না চাইতেও মুখে হাসি রেখা ফুটিয়ে বলে, জি। কেমন আছো? এই তো, আপনি? ভালো। আচ্ছা আপনারা কথা বলুন, আমার মায়েরার সাথে একটু কাজ আছে। কথা শেষ না করা মাত্রই তিনি আমার হাত টেনে রাহুলের কাছ থেকে সরিয়ে নেয়। আদ্র ভাইয়া আমাকে বাসার ছাদে এনে দেওয়ালে চেপে ধরে জিজ্ঞেস করে, তুই ওই লোকটার গা ঘেঁষে কেন দাঁড়িয়েছিলি? রেগে আমি কাঁপা কাঁপা কণ্ঠে বলি, আমি কই দাঁড়ালাম, তিনিই তো এসে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আমাকে কেমন বাজে দৃষ্টিতে দেখছিলেন। কি, আজকে তো ওই লোকটাকে মেরেই ফেলবো। আদ্র ভাইয়া কথাটা বলে নিচে যাচ্ছিল, তখনই আমি পেছন থেকে তার হাত টেনে বলি, আপুর এঙ্গেজমেন্ট, এই সময় কোনো সিন ক্রিয়েট করবেন না প্লিজ। তো তুই কি বলছিস ওই লোকটাকে ছেড়ে দিব আমি? ইম্পসিবল। ছাড়তে তো বলছি না, জাস্ট ফাংশনটা শেষ হতে দিন। আপু না হলে অনেক কষ্ট পাবে। আদ্র ভাইয়া আমার কথা শুনে কিছু একটা ভাবলেন, তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, ঠিক আছে, বাট পুরো ফাংশনে তোকে আমার সাথে থাকতে হবে। আচ্ছা। আদ্র ভাইয়া আমার হাত ধরে নিচে নেমে গেলেন। আমি মনে মনে ভাবলাম, যাক, সিনক্রিয়েট থেকে তো বাঁচা গেছে, ফাংশনের পরও সামলে নেওয়া যাবে। নিচে আসা মাত্রই রাহুল আমাদের দিকে এগিয়ে আসে। তাকে দেখা মাত্রই আদ্র ভাইয়ার চোখগুলো লাল টকটকে হয়ে যায়। আমার ভয় হচ্ছে, যদি আদ্র ভাইয়া তার রাগ কন্ট্রোল করতে না পারে তখন কি হবে। রাহুল এগিয়ে এসে বলে, আরে তোমরা কই ছিলে? ফাংশন তো শুরু হয়ে গেছে। আদ্র ভাইয়া দাঁতে দাঁত চেপে বলে, আমাদের একটু কাজ ছিল। ও তা মায়েরা, তোমার সাথে তো পরিচিত হওয়া হয়নি, চলো একটু পাশে গিয়ে কথা বলি। আমি কিছু বলতে যাব তার আগে আদ্র ভাইয়া গট গট করে বলতে থাকে, ওর ফুল নেম তাহিরা ইসলাম মায়রা, এবার মেডিকেল ফার্স্ট ইয়ারে পড়বে। ও এই বাড়ির সর্বকনিষ্ঠ মেয়ে, বয়স 18 হবে আর কয়েক মাস পর। ও অনেক ভদ্র মেয়ে, কোনো ছেলের সাথে কথা বলা পছন্দ করে না, শুধুমাত্র কাজিন ছাড়া। আর কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। না থ্যাঙ্কস। আদ্র ভাইয়া কথাগুলো বলে আমার হাত ধরে সামনে নিয়ে যায়। আমি পিছে তাকিয়ে দেখি রাহুল আমাদের দিকে ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে আছে। আমার বেশ হাসি পেল, তাই ফিক করে হেসে দিলাম। আমাকে হাসতে দেখে আদ্র ভাইয়া ভুরু কুচকে জিজ্ঞেস করলেন, হাসছিস কেন? এমনি। আমি আর আদ্র ভাইয়া স্টেজে গিয়ে দেখি রওশন ভাইয়া আর আদ্রিতা আপু কথা বলছে। আমাদের দেখা মাত্রই রওশন ভাইয়া মুচকি হাসি দেয়, তারপর বলে, কেমন আছেন আপনার লাভবার্ডস? রওশন ভাইয়ার কথা শুনে আমি অবাকের চরম পর্যায়ে। আমি মনে মনে ভাবলাম, তার মানে রওশন ভাইয়াও জানে। হায় আল্লাহ, না জানি আরও কত লোক জানে। যদি একবার এই কথা তূর্ণার কানে যায় তাহলে তো তূর্ণার কথা মনে করতেই কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয় আমার। আমি আমার হাত আদ্র ভাইয়া থেকে ছাড়িয়ে নিলাম। আর যাই হোক, আমি কারো জীবন নিয়ে খেলতে পারবো না। বেঘরে ঘুমাচ্ছে মাইশা, একটু আগে ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে আয়ান। আয়ান একটা রিপোর্ট হাতে নিয়ে কেবিনের সোফায় বসে পড়ে। রিপোর্টটা মাইশার প্রেগনেন্সি রিপোর্ট ছিল। আয়ানের মুখে চিন্তার রাশ স্পষ্ট। ও ভাবছে মাইশা প্রেগনেন্ট, তাও ওর আবার বিয়ে হয়নি।
কার বাচ্চার মা হবে ও? বাসায় জানলে কি যে হবে। একটা কনফিউশন ক্লিয়ার করে দেয়, আয়ান মাইসাকে পছন্দ করে না, ও শুধু ওকে বোনের নজরেই দেখে। ছাদে ওই কথাটা ও অন্য কাউকে উদ্দেশ্য করে বলেছে। আয়ানের ভাবনার মাঝে মাইসার ঘুমের মধ্যে কেমন যেন অদ্ভুত আচরণ করতে থাকে, বারবার কারো নাম নিয়ে বিড়বিড় করতে থাকে ও। আয়ান মাইসার মুখের কাছে কান দিয়ে শোনার চেষ্টা করে ও কি বলছে। মাইসা বলে, মেঘ মেঘ আমাকে ধোঁকা দেয়নি, ও আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে ও। আয়ান ভাবে, তাহলে মাইসার বাচ্চাটার বাবার নাম কি মেঘ? আদ্রিতা আপুর পাশে মনমরা হয়ে বসেছিলাম, কেন যেন কিছুই ভালো লাগছে না। আদ্র ভাইয়া আমার না, কথাটা মনে পড়তেই বুকে কেমন যেন মোচড় দিয়ে উঠছে। কিন্তু কেন? আমি তো আর আদ্র ভাইয়াকে ভালোবাসি না। আমি এইসব কথা ভাবছিলাম, তখনই আম্মু এসে বলে, মাইরা তোর রুমে আমার ফোনটা রেখে এসেছি, মনে হয় একটু এনে দে মা। আচ্ছা যাচ্ছি। ওপরে যাওয়ার আগে আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম তিনি তার বন্ধুদের সাথে কথা বলায় ব্যস্ত। কেন যেন তাকে ডিস্টার্ব করতে ইচ্ছে করলো না, কারণ তিনি কখনো এমন ফ্রি টাইম পান না। আমি একা একাই ওপরে গেলাম। মায়েরা যখন ওপরে যাচ্ছিল তখন সেটা দেখে শয়তানি হাসি দেয় রাহুল। মায়েরা ওপরে যাওয়া মাত্রই রাহুলও সবার চোখ আড়াল করে মায়েরার পিছু পিছু যায়। 3-4 বছরের একটা বাচ্চার ছবি নিয়ে কাঁদছে একজন বৃদ্ধ লোক। বৃদ্ধ লোকটির বয়স 60 বছর তো হবেই। বৃদ্ধ লোকটি বাচ্চাটির ছবিতে চুমু দিয়ে কেঁদে বলে, আর কত অভিমান করে থাকবি দাদু, এবার তো ফিরে আয়। পুরো 13টা বছর দূরে থেকেছিস, কতদিন তোকে দেখি না, একবার ফিরে আয় দাদু। বৃদ্ধ লোকটি কাঁদছিল। তখনই রুমে ঢুকে আদনান মাহমুদ, মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। তিনি বিড়বিড় করে বললেন, আজ এই বুড়োকে কি বাহানা দিব কে জানে। আদনান মাহমুদকে দেখা মাত্রই বৃদ্ধ লোকটি তার চোখের পানি মুছে আশার আলো নিয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কোনো খবর পেলি সুহার আদনান? তিনি ন্যাকা কান্না করে বলে, না বাবা, অনেক খুঁজেছি, সোহার কোনো খোঁজ পেলাম না। বৃদ্ধ লোকটির আশার আলো যেন নিমিষে নিভে যায়। আম্মুর ফোন নিয়ে রুম থেকে বের হতে যাচ্ছিলাম, তখনই রাহুল রুমে ঢুকে দরজা নক করে আমার দিকে অদ্ভুতভাবে তাকায়। রাহুলের এমন দৃষ্টিতে আমার প্রচণ্ড ভয় হচ্ছে। রাহুলকে দেখে আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কেন? রাহুল অদ্ভুত হেসে বলে, মজা নিতে এসেছি। বলে রাহুল আমার দিকে এগিয়ে আসছিল। আমি বুঝতে পারলাম তার কোনো খারাপ উদ্দেশ্য আছে। আমি চিৎকার দিতে যাব তার আগে উনি এসে আমার মুখ চেপে ধরে। ভয়ে থরথর করে কাঁপছি আমি। বারবার আদ্র ভাইয়ার কথা মনে পড়ছে আমার। রাহুল আমার গাউনের 2 হাত টান দিয়ে ছিঁড়ে ফেলে। তিনি এত জোরে টান দিয়েছিল যার ফলে 2 হাত দিয়ে আমার রক্ত বেয়ে বেয়ে পড়তে থাকে। মাইসার জ্ঞান আসা মাত্রই ও মেঘের নাম ধরে একটা চিৎকার দেয়। আয়ান জলদি করে মাইসার কাছে গিয়ে জিজ্ঞেস করে, মাইসা কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? খারাপ স্বপ্ন দেখেছিস? মাইসা কিছু বলতে যাবে তার আগেই ওর খেয়াল হয় ও আয়ানকে দেখে ভড়কে যায়। মাইসা বলে, ভাইয়া আপনি? রাস্তায় তুই আমার গাড়ির সামনে সেন্সলেস হয়ে গেছিলিস, তারপর তোকে হসপিটালে নিয়ে আসি, কিন্তু তুই রাস্তার মাঝখানে কি করছিলি? মাইসা আমতা আমতা করে জবাব দেয়, আসলে মাইসা তুই প্রেগনেন্ট। কার বাচ্চা এটা? মাইসা বুঝতে পারে আয়ান সব জেনে গেছে। কান্না করে দেয় ও, কান্না না করে বল, না হলে আমি বুঝবো কি করে। আর তাছাড়া এই খবর যদি বাসায় জানে তাহলে কি হবে বুঝতে পারছিস? আয়ান ভাইয়া আসলে কান্নার কারণে কথা বলতে পারছে না মাইসা। ও আয়ানকে কি বলবে বুঝতে পারছে না। অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে মেঘকে। ওর অবস্থা বেশ খারাপ, ব্রেন টিউমারের 2nd স্টেজে আছে মেঘ। কিছুক্ষণ পর মেঘের কেবিনের দরজা খুলে হুড়োহুড়ি করে প্রবেশ করে মেঘের বোন আর ফ্রেন্ড। মেঘের এই অবস্থা দেখার পর কান্না করে দেয় মেঘলা। মেঘলা মেঘের পাশে বসে জিজ্ঞেস করে, মেঘ কিভাবে হলো এসব? আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না? মেঘলা মেঘের বড় বোন। মেঘ আস্তে করে চোখ খুলে মেঘলার দিকে তাকায়। মেঘের চোখে পানি। মেঘ বলে, আমি নিজেও কয়েকদিন আগে জানতে পেরেছি। তোকে কিভাবে বলবো আপু? মাইসা কই, কেমন আছে ও? মাইসা তো প্রেগনেন্ট ছিল, ওকে কি বলেছিস? মেঘ সব খুলে বলে যে ও মাইসার সাথে কি ব্যবহার করেছে আর কি বলেছে। সব কিছু শোনার পর মেঘলা মেঘের গালে একটা থাপ্পড় দেয়। রাগে থরথর করে কাঁপছে মেঘলা। থাপ্পড় দেওয়ার ফলে মেঘের নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
মেঘলার হাজবেন্ড ফারিস এসে মেঘলাকে ধরে। মেঘলা, তুমি পাগল হয়ে গেছো? মেঘের এই স্টেজে ওকে তুমি মারছো কেন? মেঘলা কেঁদে দিয়ে বলে, তাহলে কি করব তুমি বলো? মাইসা প্রেগনেন্ট, ওকে এই স্টেজে এতটা স্ট্রেস দিল কেন ও? এতে ওর ওপর কতটা এফেক্ট হতে পারে মেঘের কোনো আইডিয়া আছে? মেঘ তাচ্ছিলের হাসি দিয়ে বলে, আমি মরে গেলেও আয়ান ওকে ঠিকই সামলাতে পারবে। মেঘলা আর ফারিস কিছুটা চমকে বলে, আয়ানকে? আদ্র ফোনে কথা বলে স্টেজের দিকে তাকায়, মায়রা নেই। আদ্রের বুকে মোচড় দিয়ে ওঠে। ও আশেপাশে তাকিয়ে মায়রাকে খুঁজতে চেষ্টা করে, কিন্তু কোথাও পায় না মায়রাকে। রাহুল আমার ড্রেসের চেনে হাত দিবে তার আগে আমি তার হাতে কামড় দিয়ে আদ্র ভাইয়ার নাম ধরে জোরে একটা ডাক দিই। আদ্র তখন ওই রুমের পাশ দিয়েই যাচ্ছিল। মায়রার গলার আওয়াজ শুনে জলদি করে রুমের দিকে এগিয়ে যায়, কিন্তু ডোর লক ছিল। আদ্রর কাছে ওই রুমে ডুপ্লিকেট চাবি ছিল। চাবি দিয়ে দরজা খুলে আদ্রের চোখ ছানা বড়া। আদ্রের রাগের কারণে কপালের রগ ফুলে উঠেছে। আদ্র ভাইয়াকে দেখে আমার কলিজা ঠান্ডা হয়। আমি রাহুলকে ধাক্কা দিয়ে আদ্র ভাইয়ার বুকে ঝাঁপিয়ে পড়ি। আদ্র ভাইয়াকে দেখে রাহুল তার হাতের বাঁধন আলগা করে দেয়, যার ফলে আমার তাকে ধাক্কা দিতে বেশি কষ্ট করতে হয়নি। আমি আদ্র ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিই। হাত পা প্রচণ্ড পরিমাণে কাঁপছে আমার। আদ্র মায়ের অবস্থা দেখে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ওর বারবার মনে হচ্ছে এই অবস্থার জন্য ও দায়ী। মায়ের কান্নার আওয়াজে ফাংশনের বেশ মানুষ ওই রুমে উপস্থিত হয়ে যায়। বাড়ির সবাইকে দেখে বেশ ভয় হচ্ছিল আমার। জানি না তারা কিভাবে বিষয়টা নিবে। এত মানুষ দেখে আদ্র ভাইয়া তার পরনের ব্লেজারটা খুলে আমাকে পরিয়ে দিলেন। আম্মু এসে আমাকে বলে, আম্মু কি হয়েছে তোর? ঠিক আছিস তুই? আমি কি বলবো বুঝতে পারছি না। আশেপাশে মানুষজন সব বিড়বিড় করে বলছে, আহারে বেচারা মেয়েটার এত অল্প বয়সে ইজ্জতটা গেল। তাদের কথা শুনে আদ্র ভাইয়া হুঙ্কার দিয়ে বলে, কিছু হয়নি মায়েরার, সময় মতো এসেছিলাম আমি, উল্টাপাল্টা কথা বলবেন না আপনারা। আদ্র ভাইয়া কথাটি বলে তার শার্টের হাতা ফোল্ড করে রাহুলের দিকে এগিয়ে যায়। পুরো বাড়ি থমথমে হয়ে আছে। বাড়ির সবাই বেশ রেগে আছে। আম্মু তো এখনও কান্না থামায়নি। বাড়ির সব গেস্টরা চলে গেছে, আর রাহুল সে তো আধমরা হয়ে পড়ে আছে। কিছুক্ষণ আগেই আদ্র ভাইয়া আর সাদাব ভাইয়া মিলে বেশ মার দিয়েছে রাহুলকে। আদ্র ভাইয়া তো মেরেই ফেলতো, তাকে অনেক কষ্টে আটকিয়েছে সাদাব ভাইয়া। রওশন ভাইয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, জানা নেই কেন, হয়তো এই ঘটনার জন্য তিনি নিজেকে দায়ী করছেন। রওশন ভাইয়া বললেন, সব কিছুর জন্য আমি দায়ী। আজ যদি আমি রাহুলকে ইনভাইট না করতাম তাহলে এমন পরিস্থিতি আসতো না। রওশন ভাইয়ার কথা শুনে বাবা বলে, না রওশন, এখানে তোমার কোনো দোষ নেই। তুমি কি আর জানতে যে রাহুল এমনটা করবে? হ্যাঁ। রওশন ভাইয়ার হ্যাঁ শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল। আদ্র ভাইয়া বেশ রেগে জিজ্ঞেস করলেন, মানে কি? রওশন ভাইয়া আহত কণ্ঠে বললেন, আসলে রাহুল আগে থেকে এমন ছিল। এর আগেও 3-4টা মেয়েকে রেপ করেছে ও, কিন্তু ও বেশ ভালো ঘরের ছেলে হওয়াতে ছাড়া পেয়ে গেছে। ওর এমন আচরণে আমি ওর সাথে মেশা বন্ধ করে দিয়েছি। কিন্তু কাল হঠাৎই আমার পা ধরে মাপ চেয়ে বলে ও নাকি ভালো হয়ে গেছে, আগের মতো নেই। রাহুল আমার ছোটকালের ফ্রেন্ড ছিল, তাই ওকে ফিরিয়ে দিতে পারিনি। কিন্তু আমি কখনো ভাবিনি যে ও মায়েরার সাথে এমনটা করবে। রওশন ভাইয়া কথাগুলো বলার সময় চোখ থেকে তার পানি গড়িয়ে পড়ে। আদ্র ভাইয়া রেগে রওশন ভাইয়ার কলার চেপে বলে, আপনার আরেকটু খেয়াল রাখা উচিত ছিল। জানেন আজকে মায়েরার সাথে কি হতে পারত? আদ্র ভাইয়ার এমন আচরণে সবাই কিছুটা অবাক হলেও আমি স্বাভাবিকভাবেই তার দিকে তাকিয়ে আছি। বড় আব্বু রেগে আদ্র ভাইয়াকে ধমক দেন। তিনি বলেন, আদ্র কি করছো? এখানে রওশনের কোনো দোষ নেই, সব সমস্যার মূলে রাহুল, আর ওর ব্যবস্থা আমি। বড় আব্বুর কথা শেষ না করতে দিয়েই আদ্র ভাইয়া বলে, খবরদার, রাহুলের যা করার আমি করব, কেউ ওকে টাচ করবে না। আদ্র ভাইয়ার এমন রাগ মিশ্রিত কণ্ঠ শুনে বাড়ির সবাই কিছুটা ভয় পেল, কারণ তারা জানে আদ্র ভাইয়ার রাগ চরম পর্যায়ে গেলে কি হয়। বড় আব্বু বললেন, আচ্ছা তোমার যা করার করো, আমরা কেউ কিছু বলবো না। আদ্র ভাইয়া তার গার্ডদের ডেকে বললেন, ওকে নিয়ে যাও। গার্ডরা রাহুলকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। রাহুল টু শব্দ করল না, কারণ সে সেন্সে নেই। আমার খুব খারাপ লাগছিল, তাই আম্মুকে বললাম, আম্মু আমার ভালো লাগছে না, আমি রুমে যাব। আম্মু বলল, আচ্ছা চলো।
তোমার আশা লাগবে না, তুমি এখানে থাকো, আমি একটু একা থাকতে চাই। আম্মু আমার কথা শুনে কপালে একটা চুমু দিয়ে বললেন, আচ্ছা যাও, আমি উঠে রুমের দিকে যাব। তার আগেই পায়ের ব্যথার কারণে পা ধরে নিচে বসে পড়লাম। পায়ের দিকে তাকিয়ে দেখলাম বেশ বড় একটা কাঁচ ঢুকে গেছে। আম্মু আব্বু সবাই এগিয়ে আসলেন আমার দিকে। আব্বু বলল, কি হয়েছে আম্মু? বাবা, পায়ে কাঁচ ঢুকে গেছে। আমার কথা শুনে বড় আম্মু রেগে গিয়ে সার্ভেন্টদের ডেকে বললেন, কি কাজ করো তোমরা? ঠিকভাবে বাসাটা পরিষ্কার করতে পারো না? সার্ভেন্টদের মধ্যে একজন রেগে বললেন, ম্যাম, আমরা পুরো বাড়ি ফুল ক্লিন করেছি, কিন্তু কিভাবে যে কাচের টুকরোটা আসলো? চুপ করো আর দেখো ওখানে আরও কোনো কাচের টুকরো আছে কিনা। সার্ভেন্টরা জায়গা পরিষ্কার করতে লাগলো। আদ্র ভাইয়া এসে আমাকে কোলে তুলে নিলেন। আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। আশেপাশে তাকিয়ে দেখি সবাই আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে আছে। আদ্র ভাইয়া ভুরু কুঁচকে বললেন, এভাবে তাকিয়ে আছো কেন সবাই? আদ্রিতা আপু বলল, তুই ওকে কোলে নিলি কেন? আমি ওকে রুমে নিয়ে ব্যান্ডেজ করে দিব, এমনিতে ও তো এখন আর ওপরে যেতে পারবে না। বড় আম্মু আদ্র ভাইয়াকে বললেন, হ্যাঁ সেটাই ভালো, তুই মায়েরাকে ব্যান্ডেজ করে দিস, আর হ্যাঁ খেয়াল রাখিস যেন ব্যথা না পায়। বড় আম্মুর উদ্দেশ্যে কথাটি বলে আদ্র ভাইয়া আমাকে কোলে করে ওপরে নিয়ে যান। আমি লজ্জায় মাথা নিচু করে আছি, হাত পা প্রচণ্ড কাঁপছে। এই প্রথম আদ্র ভাইয়ার কোলে উঠলাম, তাও বাড়ির সবার সামনে। ইস, কেন যে পায়ে কাঁচ ঢুকতে গেল, তাহলে হয়তো এতটা লজ্জার মুখোমুখি হতে হতো না। আদ্র ভাইয়া আমাকে রুমে এনে সোফায় বসিয়ে দিলেন, তারপর ফার্স্ট এড বক্স এনে আমার হাতের দিকে হাত বাড়ালেন। তার আগেই আমি তার হাত ধরে বলি, আমি হাতের রক্ত ক্লিন করতে পারবো। আমার কথা শুনে তিনি ধমকের সুরে বললেন, জানা আছে কি ক্লিন করবি, এখন আমাকে আমার কাজ করতে দে। তার ধমকে কেঁপে উঠলেও আমি আমার সিদ্ধান্তে অটল। তাকে দিয়ে আমার হাত স্পর্শ করাবো না, এটাই ভেবে রেখেছি। কিন্তু তিনি আমার কথা শুনলেন না। আমার হাত থেকে আস্তে আস্তে ব্লাড ক্লিন করতে লাগলেন। তার এক একটা স্পর্শ যেন আমার শ্বাস থমকে দেওয়ার জন্য যথেষ্ট। কেন যে আদ্র ভাইয়ার স্পর্শে এতটা অদ্ভুত ফিলিংস আছে জানা নেই। কই, সাদাব ভাইয়া যখন আমার হাত ধরে তখন তো এমন কোনো অদ্ভুত ফিলিংস হয় না, তাহলে আদ্র ভাইয়ার টাচে কেন এমন হয়? এসব ভাবতে ভাবতে আমার গাল দুটো লাল টমেটোর মতো লাল হয়ে ওঠে। আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে দেখি তিনি মনোযোগ সহকারে ব্লাড ক্লিন করতে ব্যস্ত। হাতের ব্লাড ক্লিন করা হলে তিনি অতি যত্ন সহকারে হাতে ব্যান্ডেজ করে দেয়। তারপর আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলে, তোর এই টমেটোর মতো গাল দেখলে ইচ্ছে করে কামড়ে খেয়ে ফেলি। আদ্র ভাইয়ের কথা শুনে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকি, পরে মাথা নিচু করে নিই। লোকটা এত বেহায়া কেন? সবসময় কোনো না কোনো কথায় আমাকে লজ্জায় ফেলে দেয়। মনে মনে আমার ভাবনার মাঝে আদ্র ভাইয়া বলে, আমি বেহায়া দেখেই তো তুই এত ভদ্র। বেহায়া না হলে তোর মতো নিরামিষকে হ্যান্ডেল করতাম কি করে? তার থেকে কথা শুনে আমার মাথা চক্কর দিয়ে উঠল। আমি তাকে বললাম, আপনি আমার মনের কথা শুনলেন কি করে? মনের কথা কেন, আমি তোর সব কথাই শুনতে পাই, তোর চোখের ভাষা, তোর ইশারা সব। ভালোবাসি যে তোকে, এতটুকু না বুঝতে পারলে কি করে হয়? তার কথা শুনে কি উত্তর দিব জানি না, কিন্তু এতটুকু জানি তিনি আমাকে প্রচণ্ড ভালোবাসে। কিন্তু এই ভালোবাসার কোনো মানে নেই, এটা অসমাপ্ত ভালোবাসা, এটা কখনো পূর্ণতা পেতে পারবে না। বেশ খারাপ লাগছে আমার, বুকে চাপ অনুভব করছি অনেক। কেন যেন এই কথাগুলো ভাবলেই খারাপ লাগা কাজ করে। হঠাৎ অনুভব করলাম কেউ আমার পায়ে স্পর্শ করছে। তাকিয়ে দেখি আদ্র ভাইয়া। জলদি করে পা সরিয়ে নিলাম আমি। আমার পা সরানোর কারণে তিনি বিরক্ত হয়ে বললেন, কি হয়েছে? পা সরালি কেন? আপনি আমার পা টাচ করবেন না। পা না টাচ করলে ওষুধ কি মুখ দিয়ে লাগাবো? কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে। তার এমন রাগ মিশ্রিত কণ্ঠে কিছুটা অবাক হলাম। আমি তাকে বললাম, আপনি তো আমার বড়, তাহলে কিভাবে? আমার কথা অসমাপ্ত রেখেই আদ্র ভাইয়া বললেন, বড় ছোট এসবে কিছু আসে যায় না, এখন জলদি পা দে, না হলে থাপ্পড় দিব। কিন্তু না চাইতেও পা এগিয়ে দিতে হলো আমার।